যে যদি 6 মাসের মধ্যে আইন যেদিন কার্যকরী হবে তারপর থেকে 6 মাসের মধ্যে যদি উম্মিদ পোর্টালে আপলোড করা না হয় তাহলে মোতওয়াল্লিদেরও জেল জরিমানা হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে ওয়াকফ নিয়ে আমি দেখছি কেউ গুলিগুলি করবেন না এবং ওয়াকফ পশ্চিমবাংলায় কার্যকারী হবে না, তারপরেও দেখছি কার্যকারী হয়েছে, কি বলবেন? ওয়াকফ তো নিয়ে এখন মুখ্যমন্ত্রী বললেন আপনারা ঘুলোগুলি করবেন না, এখন উনি নিজেই ঘুলোগুলি করছেন আর আমরা দেখছি যা পরিস্থিতি তা ভয়ঙ্কর। আমরাও সেই কবরস্থানে চলে যাব। এই সম্পত্তির মালিক সরকার, মুসলমানদের অস্তিত্ব রাখতে দেবে না, মুসলমানদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হবে। যে সম্পত্তিগুলো ওয়াকফ বোর্ডে নথিভুক্ত নেই সেই সম্পত্তিগুলো উম্মিদ পোর্টালে আপলোড করার এখনই প্রয়োজন নেই। পরিস্থিতি কি দাঁড়াবে, কোন দিকে গড়াবে, এই সিদ্ধান্ত ভালো না খারাপ আমি হলফ করে বলতে পারবো না, কিন্তু আমার সব কিছু মূল্যায়ন করে যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে না মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে হচ্ছে জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসার সম্পত্তিগুলোকে যেভাবে রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন, এমনকি ব্যক্তিগত কবরস্থানগুলোও রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন। বহু জায়গায় গ্রামের মসজিদ সেটা সরকারি সম্পত্তি হিসাবে রেকর্ড করে দেওয়া হচ্ছে, 1 নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে। এ তো অত্যন্ত উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা রাজনীতি করি না, কিন্তু এই বিষয়টা নিয়ে তো মুখ্যমন্ত্রী আমাদের সাথে পলিটিক্স করছেন। এটা না করার জন্যই আমরা অনুরোধ করছি, আর যাটা করেছেন ওটা পুনরায় সংশোধন করার জন্য উনি কি পদক্ষেপ নিচ্ছেন সেটা উনি দ্রুত জানানোর ব্যবস্থা করুন, এটাই চাইছি। সবসময় বলে এসছে যে আমি ওয়াকফের ঘোর বিরোধী, তারপরেও কিভাবে তিনি সেই ওয়াকফ মেনে নিয়ে বিডিও ডিএমদেরকে সেই উম্মিদ পোর্টালে আপলোড করতে বলছে, কি বলবেন? এটা সম্পূর্ণ পলিটিক্স, ওনারা বলতে পারবেন, কিন্তু আমরা দেখেছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও চেয়েছে যে যেহেতু কোথাও আইনি সহায়তা পাওয়া যাচ্ছে না, একদিকে হুমকি যে উম্মিদ পোর্টালে আপলোড না করলে সম্পত্তিগুলো সরকার দখল করে নেবেন, সরকারি সম্পত্তিতে পরিণত করবেন, আর একটা হুমকি যে ওয়াকফ বোর্ডের যারা মোতওয়াল্লি আছেন যদি তারা উম্মিদ পোর্টালে আপলোড না করেন তাহলে তাদের জেল জরিমানা পর্যন্ত করে দেবেন। এ তো অত্যন্ত থ্রেট। যারা জমি দান করলেন, যাদের বংশধররা জমি দান করলেন সমাজের কল্যাণকর কাজের জন্যে, তাদেরকেও উল্টে আজকে থ্রেট হুমকির শিকার হতে হচ্ছে যে কেন তারা জমি দান করলেন, কেন তারা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করছেন না। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলই মুসলমানদের পাশে নেই। জেল জরিমানা বলছেন, এটা মানে অ্যাকচুয়ালি কাদের হুমকিটা দিচ্ছে? মোতওয়াল্লি না যারা মোতওয়াল্লিদের আইন করা হয়েছে যে কালা কানুন ওয়াকফ নিয়ে, যে কানুনের পরিপ্রেক্ষিতে উম্মিদ পোর্টাল, সেই কানুনেই বলা হয়েছে যে যদি 6 মাসের মধ্যে আইন যেদিন কার্যকরী হবে তারপর থেকে 6 মাসের মধ্যে যদি উম্মিদ পোর্টালে আপলোড করা না হয় তাহলে মোতওয়াল্লিদেরও জেল জরিমানা হবে। এবং কী ধরনের আইন, কী ধরনের কালাকানুন, এটা তো কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের কালাকানুন কাম্য নয়। সরকারি সম্পত্তি দেখছি আপনার ওই 1 নম্বর খতিয়ানে বেশ কিছু মসজিদ অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, কি বলবেন এটা নিয়ে? এইটা নিয়ে তো যতটা হয়ে গিয়েছিল বিগত দিনে আমরা তার থেকে নিষ্কৃতি চেয়েছিলাম, পরিত্রাণ চেয়েছিলাম, কিন্তু এখন যেগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে 1 নম্বর খতিয়ান, সরকার বাহাদুর সম্পত্তির মালিক, জেলা কালেক্টরেট তার প্রধান কর্মকর্তা, কী ধরনের প্রহসন! মসজিদ আল্লাহর সম্পত্তি, মুসলমান তার সেই সম্পত্তি দান করেছেন। কবরস্থান মুসলমানদের সকলের লাগে, কেননা আমাদের পূর্বপুরুষরা কবরস্থানে শুয়ে আছে, আমরাও সেই কবরস্থানে চলে যাব। এই সম্পত্তির মালিক সরকার, মুসলমানদের অস্তিত্ব রাখতে দেবে না,
মুসলমানদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হবে? তাদের ধর্ম পালনের স্বাধীনতা নয়, তাদের মৃত্যুর পরেও আর কোথাও মানে দাফন করার জায়গা রাখবেন না, মাটি দেওয়ার জায়গা রাখবে না। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চাইছে। যারা শুভ বুদ্ধিসম্পন্ন তাদেরকে আলোচনা করে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, শান্তিপূর্ণ এবং আইনি পন্থায় মোকাবেলা করতে হবে। আমরা সংখ্যালঘু, আমরা সবসময় আইন মেনেছি। বাবরি মসজিদের বিরুদ্ধেও যখন আদালত সিদ্ধান্ত নিয়েছিল, মুসলমানরা তাকেও কিন্তু অবজ্ঞা করেনি, বিচারপতিকেও জুতো মারেনি। আমরা সবটাকেই বরদাস্ত করেছি এবং সমর্থন করেছি, কিন্তু তাই বলে আমাদের বাকি সবগুলোই কেড়ে নেওয়ার আজকের যে ষড়যন্ত্র চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। 1 নম্বর খতিয়ানটা কি একটু যদি খুলে বলেন, অনেকে জানে না বিষয়টা, একটু যদি বলেন। প্রত্যেকটা মৌজায় সবার সম্পত্তির এক একটা খতিয়ান থাকে, কিন্তু গোটা দেশে খতিয়ানের 1 নাম্বারটি হচ্ছে সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি থাকলে সেগুলোকে 1 নাম্বার খতিয়ানে অন্তর্ভুক্ত করা যায়। আমার গ্রামের যে মৌজা আছে, সেই মৌজায় আমার ব্যক্তিগত যা সম্পত্তি, সেই সম্পত্তির একটা খতিয়ান নাম্বার থাকে, এনরোলমেন্ট নাম্বার। এটা প্রত্যেকটা মৌজায় আলাদা আলাদা হয়। একটা ব্লক অর্থাৎ একটা বিএলওর আন্ডারে 100টা, 150টা, 90টা এরকম গ্রাম থাকে, মৌজা থাকে। সেই এগুলোকে ল্যান্ডের পরিভাষায় জেএল নাম্বার বলা হয়। তো সেই এক একটা মৌজায় এক একটা মানুষের যা যা সম্পত্তি থাকবে সেটা একটা খতিয়ানে অন্তর্ভুক্ত থাকে। এই খতিয়ান এই মৌজায় যতটা সরকারি সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো 1 নাম্বার খতিয়ান সরকারের জন্য সংরক্ষিত। প্রথম নাম্বারটাই সরকারের জন্য সংরক্ষিত। 1 নাম্বার খতিয়ানে আছে মানেই সেটা সরকারের সম্পত্তিতে পরিণত হয়েছে। এই যে উমিদ পোর্টালে এখনো পর্যন্ত আপলোড হয়নি, বিষয়টা খুব একটি মারাত্মক বিষয়, কিন্তু অনেক মসজিদ কমিটি, অনেক সাধারণ মানুষও বিষয়টা তেমন গুরুত্ব দিচ্ছে না। কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমরা বলেছি যে সম্পত্তিগুলো ওয়াকফ বোর্ডে নথিভুক্ত আছে, সেই সম্পত্তিগুলো আপনারা উমিদ পোর্টালে আপলোড করুন। যে সম্পত্তিগুলো ওয়াকফ বোর্ডে নথিভুক্ত নেই, সেই সম্পত্তিগুলো উম্মিদ পোর্টালে আপলোড করার এখনই প্রয়োজন নেই। পরিস্থিতি কি দাঁড়াবে, কোন দিকে গড়াবে, এই সিদ্ধান্ত ভালো না খারাপ আমি হলফ করে বলতে পারবো না, কিন্তু আমার সব কিছু মূল্যায়ন করে যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। যদি কেউ মনে করেন যে না, ওয়াকফ বোর্ডে নথিভুক্ত নেই অথচ সেই সম্পত্তি আমরা উম্মিদ পোর্টালে আপলোড করব, তারা করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে এটা এখনই না করাটাই উত্তম। আমি সেই পরামর্শ দিচ্ছি, নির্দেশ নয়। কিন্তু ওটা তো পরবর্তী সময় আপনার 1 নম্বর খতিয়ানে চলে যেতে পারে। 1 নাম্বার খতিয়ানে পরবর্তী সময় তো চলে যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে উম্মিদ পোর্টালে আপলোড করার আগেও 1 নাম্বার খতিয়ানে চলে যাচ্ছে। ফলে আমাদের ওই জলে কুমির আর ডাঙায় বাঘ, ফলে কোথায় গেলে বাঁচব এর নিশ্চয়তা আমরা কেউই বলতে পারছি না। কেননা যারা এই কাজটা সুসম্পন্ন করছেন তারা বদ নিয়েতে, খারাপ উদ্দেশ্যে করছেন, মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার উদ্দেশ্যে করছেন। তো এখন আমি যে পথে যাব, ঘুরপথে তারা আমার সম্পত্তি কেড়ে নিতেই পারে, কেননা আইন তাদের হাতে, কেননা দেশের বৃহত্তম সম্প্রদায় তারা, সরকার তারা চালায়, পুলিশ তাদের হাতে, তারা বিচার ব্যবস্থাকে অনেকটা নিয়ন্ত্রণ করে তারা, এবং দেখা গিয়েছে যে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আইনসভায় যে কোনো সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে আইনও তারা আনতে পারছে। যদিও পৃথিবীর সব দেশে সংখ্যালঘুদের প্রোটেকশনের জন্যে তাদের দেশের সংবিধান একটা আইন তৈরি করে রেখেছেন। আমাদের দেশের সংবিধান যারা প্রণেতা বাবা সাহেব আম্বেদকর সহ তার টিম, তারাও কিন্তু সংখ্যালঘুদের প্রোটেকশন দিয়েছেন।
যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের প্রোটেকশন যেমন আছে, যারা ভাষাগত সংখ্যালঘু তাদের প্রোটেকশন আছে, কিন্তু আজকে সাংবিধানিক সেই প্রোটেকশনকে অবজ্ঞা করে পার্লামেন্টে আইন হচ্ছে এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও সেই আইনকে বৈধতা দিচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দেশেই ঘটছে, পৃথিবীর অন্যান্য দেশে ঘটছে এমনটা খবর আমার কাছে নেই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শেষে কি বলতে চাইছে? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন একদিকে ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের সম্পত্তি বাঁচাতে চাইছে, আর একদিকে ওই কালা কানুন আইনের হাত থেকে মোতাওয়াল্লিদেরও বাঁচাতে চাইছে। সেই জন্য বলা হয়েছে যেগুলো ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট আছে সেগুলোকে আপনারা উম্মিদ পোর্টালে আপলোড করে দিন।